আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে ইউনিভার্সিটি ইংলিশ বিডিএর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ইউজিন ওনিলের দ্য হেরিয়াপ পূর্বের অংশে আমরা এর ফিলসফি, থিম এবং ক্যারেক্টার আলোচনা করেছি। এই পর্বে আমরা এই ঘটনা প্রবাহ এবং এর কিছু সিম্বল নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই আলোচনার প্রথম অংশ দেখেননি, তারা আমাদের এই স্ক্রিনে দেখানো আই বাটনটি প্রেস করলে আমাদের ওই ভিডিওটি চলে আসবে। ওটা দেখে পরে এটা দেখলে তাহলে আমার মনে হয় আপনারা খুব ভালো করে এই বিষয়টি বুঝতে পারবেন, কারণ এর সাথে কিছুটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেগুলো আমরা ওখানে আলোচনা করেছি। বন্ধুরা, দ্য হেউরি অ্যাপটি শুরু হয়েছে স্টকহোলে কিছু কর্মচারীর মদ পান এবং গান শোনার মধ্য দিয়ে। আমরা জানি যে প্যাডি নামে একটি ক্যারেক্টার আছে, তিনি অনেক মাত্রায় মদ পান করেন এবং গান শুনতে খুব পছন্দ করেন। এখানে একটি আড্ডার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। আড্ডায় আলোচনা হচ্ছিল যে তারা যেখানে আছে তারা কি আসলে এখানে হ্যাপি আছে, অথবা তাদের স্থান কি এটাই পারফেক্ট। প্যাডি মনে করছে যে না, তাদের এই শিপের স্টকহোলটি তাদের পারফেক্ট প্লেস নয়, বরং এখানে তাদেরকে জোর করে রাখা হয়েছে এবং তারা এখানে থাকতে বাধ্য হচ্ছে। অপরদিকে ইয়ান মনে করছে না, তারা এখানেই বিলং করে এবং এই জাহাজের বা এই শিপের চালিকা শক্তি তাদের হাতে এবং তারাই এখানে সর্বেসর্বা। তারা হচ্ছে এই শিপের প্রধান, অর্থাৎ শিপ এর চালিকা শক্তি যেহেতু তাদের হাতে, তারাই এখানে বিলং করে। এই যে সেন্স অফ বিলঙ্গিং, এই সেন্স অফ বিলঙ্গিংটা আরও একটু দৃঢ় হয় এবং এই বিলঙ্গিংটা একটা পর্যায়ে ইয়ানকের যেই নোশন, সেই নোশনকে ভেঙে দেয়। তিনি তার বিলঙ্গিংয়ের সার্চের জন্য এই শিপ থেকে বেরিয়ে আসে। বিষয়টা এভাবে যে শিপের এই একটা অংশ এ পাশে রয়েছে, অপর এক পাশে নাজারাত স্টিল কোম্পানির মালিকের মেয়ে মিলড্রেড ডগলাস। তিনি মনে করেন যে তিনি যে সোসাইটিতে রয়েছেন সেই সোসাইটি তার জন্য পারফেক্ট নয় এবং এই সোসাইটিতে মূলত সে একটা ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ তার বাবার স্টিল কোম্পানির একটি ওয়েস্ট প্রোডাক্টের মতো তাকে মনে করেন এবং তিনি এখানে হ্যাপি নয়। তিনি এই বুর্জুয়া লাইফকে ছেড়ে মানুষের জীবনকে দেখতে চান, জীবনকে উপলব্ধি করতে চান। মিলড্রেড ডগলাস তার বাবার কুশন্ট লাইফ ছেড়ে বর্তমানে ইউরোপে যাত্রা করছেন এবং এই আটলান্টিক ওশান লাইনারের এই যে প্রমোদ তরী, সেই প্রমোদ তরীতে তিনি এবং তার আন্টি রয়েছেন এবং তিনি তার আন্টির সাথে আদর্শিকভাবে এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে দ্বিমত পোষণ করেন। তিনি এই শিপের স্টকহোলের মানুষের জীবন দেখতে চাচ্ছেন এবং তিনি সেই স্টকহোলে যাবেন, কিন্তু তার আন্টি সেখানে তাকে যেতে অ্যালাউ করছেন না। অবশেষে তিনি মিথ্যা বলে এই জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারকে বলেন যে তিনি স্টিল কোম্পানির মালিকের মেয়ে, এই বলে সে তার প্রভাব বিস্তার করে এই স্টকহোলে প্রবেশ করেন। তিনি মূলত একটি সাদা ড্রেস পরে স্টকহোলে প্রবেশ করেছিলেন এবং স্টকহোলে আমরা জানি যে এখানে কয়লার দিয়ে এই জাহাজের ইঞ্জিনটা চলে এবং যারা এই ইঞ্জিনে কয়লা নিক্ষেপ করেন তারাই মূলত স্টকহোলে থাকেন এবং এখানে কয়লার সাথে কাজ করতে করতে তাদের শরীরটা অনেকটা কালো হয়ে যায়, তাদের শরীরের পশমগুলো আরও কালো হয়ে যায় এবং যার কারণে তাদেরকে অনেকটা এইপের মতো দেখতে হয় এবং তারা তাদের মানুষের স্বাভাবিক যে রূপ, সেই রূপটা অনেকটা হারিয়ে ফেলেন, যেটা পেডির দ্বারা প্রমাণিত হয় যে পেডি অনেক দীর্ঘ সময় এখানে কাজ করার প্রভাবে তাকে অনেকটা এইপের মতোই লাগছে। এখানে ইয়াং রয়েছে যিনি খুব সুঠামদেহী এবং তাকেও দেখতে অনেকটা এইপের মতো। এখানে বলা হচ্ছে যত বেশি তারা কাজ করছে তত বেশি তারা ডিহিউম্যানাইজেশনের দিকে যাচ্ছে, অর্থাৎ এই লোয়ার ক্লাসের মানুষেরা আসলে শ্রম দিতে দিতে একটা সময় তারা আসলে পূর্বের অর্থাৎ প্রি সিভিলাইজড সোসাইটিতে মানুষের যে অবস্থা ছিল সেই অবস্থার দিকে তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এভাবে বলতে চাই যে সভ্যতা যত সভ্য হচ্ছে, মানুষ তত অসভ্য হচ্ছে, অর্থাৎ অসভ্য মানুষের দিকে তাদের প্রস্থান। সভ্যতার একটা অংশ যাত্রা করছে সভ্যতার উন্নতিকল্পে, তার সভ্যতার উন্নতিকল্পে যারা কাজ করছে প্রকৃতপক্ষে তারাই অসভ্য মানুষের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের বেসিক নিডগুলো এখানে ফুলফিল করা হচ্ছে না। এইখানে প্রবেশ করে মিলড্রেড ডগলাস দেখলেন যে একটি দুর্বিষহ পরিস্থিতি, যে স্টকহোলের খুব ন্যারো এই স্পেসের ভিতরে অনেক গরম, অনেক
কয়লা এবং খুব দুর্বিষহভাবে মানুষরা এখানে আছেন, এবং তিনি এই মানুষদেরকে প্রথম দিকে চিনতে পারেননি। তিনি মনে করেছেন এখানে এপ জাতীয় বা কোনো ফিল দি বিস্ট রয়েছে, তাই তিনি ভয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন যে ও ফিল দি বিস্ট। এই ও ফিল দি বিস্ট যে এক্সপ্রেশনটা তিনি দিয়েছেন, এই শব্দটি ইয়ানকে এতটাই প্রভাবিত করেছে এবং তার অস্তিত্বকে নাড়া দিয়েছে যে তিনি তার অস্তিত্বের খোঁজে এই জাহাজ থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছেন, এবং তিনি মিলড্রেড ডগলাসকে আক্রমণ করেছিলেন, কিন্তু তাকে অন্যান্য তার সহকর্মীরা বারণ করেন। পরবর্তীতে ইয়ান তার বিলঙ্গিংয়ের খোঁজে জাহাজ থেকে বের হয়ে তিনি লন্ডনের 5th অ্যাভিনিউয়ে চলে আসেন, এবং লন্ডনের 5th অ্যাভিনিউয়ে যখন তিনি আসেন তখন ছিল রবিবার। চার্চ থেকে প্রার্থনা করে লন্ডনের সভ্য মানুষেরা চার্চ থেকে প্রার্থনা করে বের হয়েছেন, এবং এই ব্যস্ত মানুষের সাথে ইয়ানকে ধাক্কা লাগে, কিন্তু তারা ইয়ানকে ভ্রুক্ষেপই করে না, শুধুমাত্র সরি বলে জাস্ট ফর্মাল একটি এক্সপ্রেশন দিয়ে তারা চলে যায়, যেটা ইয়ানকে খুবই ব্যথিত করে। এবং তিনি মানুষের এই শহুরে মানুষের অতিমাত্রায় যেই সেলফ সেন্টার দৃষ্টিভঙ্গি সহজে গ্রহণ করতে পারেন না, এবং তিনি খুব রিয়্যাক্ট করার কারণে একজন মানুষ অভিযোগ করে পুলিশের কাছে যে এই ব্যক্তির রিয়াকশনের কারণে তিনি তার বাস মিস করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়। জেলে যাওয়ার পরে তিনি শুনতে পারেন IWW নামে একটি সংস্থার কথা, যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন, এবং জেল থেকে বের হয়ে তিনি এই IWW এ যান। IWW এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি একটি সংস্থা যারা ওয়ার্কার্সদের জন্য কাজ করে, যদিও আপাত দৃষ্টিতে তারা ওয়ার্কার্সদের জন্য কাজ করে মনে হলেও তারা মূলত আসলে আপার ক্লাসের পারপাসকে সার্ভ করে, এরকম একটা মেসেজ আমাদের এই দেওয়া হয়েছে। বন্ধুরা, এই IWW এ গিয়ে ইয়ান তার কথা ম্যানেজারের কাছে বর্ণনা করেন এবং বিশ্লেষণ করেন, এবং তিনি বলেন যে এটা তো হতে পারে না যে সমাজের একটি সোসাইটি তারা তাদের বিলঙ্গিংয়ের অর্থাৎ তারা অস্তিত্বের ক্রাইসিসে ভুগবে। যখন তার এই কথাগুলো তিনি বলেন, পরবর্তী পর্যায়ে তিনি তাদেরকে দাবি করেন যে মিলড্রেড ডগলাসের বাবার স্টিল কোম্পানিকে তিনি উড়িয়ে দেবেন, এবং এই বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। পরবর্তীতে তারা মনে করেন যে ইয়ান সরকারের কোনো প্রতিনিধি, এবং তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। এই পর্যায়ে এসে ইয়ানকে আমরা দেখি তিনি রডিন্স এর মতো একটি এক্সপ্রেশন নিয়ে বসে থাকেন। বন্ধুরা, এই স্ক্রিনে দেখানো হচ্ছে রডিন্সের একটি মূর্তি, যেখানে একটি ব্রোঞ্জের একটি মূর্তি, যেই মূর্তিটা একটু সুঠাম দেহি, শক্তিশালী, কিন্তু তিনি একটু ভাবুক দৃষ্টিতে, অর্থাৎ তার এক্সপ্রেশনটায় মনে হচ্ছে তিনি কোনো কিছু চিন্তা করছেন। এই যে রডিন্সের শক্তিশালী মূর্তিটা চিন্তাশীল মূর্তির সাথে চিন্তাশীল এক্সপ্রেশনে বসানো হয়েছে, এটি একটি ফিলোসফিক্যাল এক্সপ্রেশন। এখানে দেখানো হচ্ছে চিন্তা শক্তি অন্য যেই ফিজিক্যাল শক্তি এর মতোই একটি শক্তি, এবং যদি কোনো সমাজ বা কোনো সোসাইটির মানুষ চিন্তা শক্তি থেকে বঞ্চিত হয় তখন সেই সোসাইটিটা পিছিয়ে পড়ে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা চিন্তা শক্তি থেকে পিছিয়ে পড়ছিল, এবং তারা যে উৎপাদন শক্তি ফিজিক্যাল পাওয়ারে এগিয়ে যাচ্ছিল। যেমন দেখেন, আমরা যদি বর্তমান সময়ের কথা হিসাব করি, যে জাপানিজ সিস্টেম, আমরা এই খুব সাম্প্রতিক একটা ইনভেনশন সম্পর্কে আমরা জানি যে আলোহা ম্যাথ কাউন্টিং সিস্টেম বলে আপনারা একটা সিস্টেম জেনে থাকবেন। আলোহা কাউন্টিংয়ে বাচ্চাদেরকে হাতের আঙ্গুল দিয়ে শুধুমাত্র ম্যাথ কাউন্টিং করা হয়, অথচ আমরা কি দিয়ে করি? আমরা ক্যালকুলেটর দিয়ে করি। এমনকি আমরা খাতা কলমেও করতে অনেক বাচ্চারা এখন কিন্তু ভুলে গেছে। এই যে সিস্টেমটা, যে মেশিনের দ্বারা আমরা ক্যালকুলেটর দ্বারা অঙ্ক করি, বাট তারা কী করে? আঙুল দিয়ে করে। অর্থাৎ যখন এই আঙুল দিয়ে করছে তখন তার চিন্তা শক্তি বাড়ছে, আর যখন ক্যালকুলেটর দিয়ে করছে তখন তার মেশিন ডিপেন্ডেন্ট একটা আউটপুট আসছে। যখন কোনো সোসাইটির মানুষরা মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন তারা আসলে পিছিয়ে পড়বে। এটাই হচ্ছে এই মূল মেসেজ এখান থেকে যেটা আসছে, যে তিনি তখন এই রডিন্সের এক্সপ্রেশনে বসেন, এবং তিনি অনেকবার বলেছেন লেট মি থিঙ্ক, অর্থাৎ লেট মি থিঙ্ক। এই লেট মি থিঙ্ককে তিনি একটু বিকৃত করে বলেছেন লেট মি থিঙ্ক, অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও। কিন্তু তিনি যে চিন্তা করবেন সেই কথাটাও তিনি এক্সপ্রেস করতে পারছেন না, এমন পর্যায়ে তার চিন্তা শক্তিটা চলে এসেছে। এরপরে তিনি যখন ওখান থেকে প্রত্যাখ্যাত হলেন তখন
IWW থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে তিনি চিন্তা করলেন তাহলে আমার অস্তিত্ব কোথায়। তার অস্তিত্বের খোঁজে তিনি তারপরে চলে গেলেন চিড়িয়াখানায়, এবং চিড়িয়াখানায় গিয়ে তিনি দেখলেন যে এইপকে অনেকটা তার মতো দেখতে। যখন তিনি এইপকে তার মতো দেখলেন তখন তিনি মনে করলেন তাহলে আমি বোধহয় এই এইপের ক্লাসে বিলং করি, কারণ আমাকে কোনো না কোনো ক্লাসে বিলং করতে হবে, এটাই হচ্ছে তার চিন্তা। অর্থাৎ প্রত্যেকটা সোসাইটির মানুষ তার বিলঙ্গিংটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকে এবং তার বিলঙ্গিংয়ের ক্রাইসিসে ভোগে যদি সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে। তাহলে এখানেও ইয়াং তার অস্তিত্বের ক্রাইসিসে ভুগছিল, যেমনিভাবে মিলড্রেড ডগলাসও অস্তিত্বের ক্রাইসিসে ভুগছিল, এবং তিনি তার ক্লাসের ভেবে এইপের সাথে হ্যান্ডশেক করলেন এবং হ্যান্ডশেক করার চেষ্টা করলেন, এমব্রেস করার চেষ্টা করলেন, কিন্তু এই এপ তাকে অ্যাকসেপ্ট করলেন না এবং তাকে ছুঁড়ে মারলেন এবং খুব মিজারেবল অবস্থায় ইয়ানকের মৃত্যু ঘটল। বন্ধুরা, ইয়ানকের মৃত্যুটা এটি একটি মেসেজ। কি মেসেজ? যে হিউম্যান বিইং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাবে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাকে কোনো বিস্ট ও অ্যাকসেপ্ট করছে না। অর্থাৎ আমাদের ডিহিউম্যানাইজেশন হয়েছে। ডিহিউম্যানাইজেশনের মাধ্যমে আমরা যে বিস্টের ক্যাটাগরিতে গিয়ে উপনীত হয়েছি তেমনও নয়, বরং তার থেকেও আমরা প্রত্যাখ্যাত হয়েছি। বিস্টও আমাদেরকে অ্যাকসেপ্ট করছে না। বন্ধুরা, ইয়াং এখানে সকল ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়েছেন, এবং এখানে আমরা যদি দেখি ইয়াং তার ক্লাসের মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ইয়াং তার ক্লাসের ফিলো ফায়ারম্যানদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ইয়াং মিলড্রেড ডগলাসের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ইয়াং স্ট্রিট গোয়ারদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ইয়াং IWW যে সংস্থা ইয়ানকের জন্য কাজ করার কথা তাদের দ্বারাও প্রত্যাখ্যাত হয়েছে। এমনকি অবশেষে সে এই জুয়ের যে অ্যাপ, সেই অ্যাপের দ্বারাও প্রত্যাখ্যাত হয়েছে। ইয়ানক মূলত সিম্বলাইজ করে স্ট্রাগল অফ মডার্ন ম্যান ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মডার্ন মানুষের যে স্ট্রাগল, সেটাই ইয়ানক রিপ্রেজেন্ট করে। সে এই ক্লাস স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে চায়, কিন্তু সেই ক্লাস স্ট্রাকচারকে ভেঙে ফেলতে চায়, কিন্তু সেটা ভেঙে ফেলতেও সে পারে না। তেমনিভাবে সেই ক্লাস স্ট্রাকচারের ভিতরে প্রবেশ করে যে থাকবে তাও সে পারে না, কারণ সে সকলের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাকে একজন আউটসাইডার হিসেবে প্রেজেন্ট করেছে। মিলড্রেড ডগলাস তিনিও কিন্তু তার কুশন লাইফে স্যাটিসফাইড ছিল না, এবং তিনি তার অপর অংশকে রিপ্রেজেন্ট করেও তিনি দেখাচ্ছেন যে সে তার সোসাইটির দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, কারণ সেখানেও সে হ্যাপি ছিল না। এখানে ইয়ানক এবং মিলড্রেড ডগলাস উভয়ই তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন। এখানে অনেকগুলো সিম্বল ব্যবহার করা হয়েছে। আমরা বলেছি যে ইয়ানক রডিনের মুডে বসেছিল। এই রডিন একটি সিম্বলিক্যাল এক্সপ্রেশন। রডিনের এক্সপ্রেশন দ্বারা বোঝাচ্ছে যে ইম্পর্টেন্স অফ থিঙ্কিং, চিন্তা শক্তির গুরুত্ব। আমরা জানি যে রডিন হচ্ছে একটি স্কাল্পচার, যেটা ফ্রান্সের একটা ব্রোঞ্জ মূর্তি। রডিনের স্কাল্পচারটি ফিলোসফির জন্য বিখ্যাত, এবং এটি চিন্তা শক্তিকে রিপ্রেজেন্ট করে, এবং এটা এখানে বোঝানো হচ্ছে ইয়ানক নিডস টু থিঙ্ক ফর হিজ এক্সিস্টেন্স। দ্বিতীয় সিম্বল হচ্ছে এইপ। এখানে এইপ সিম্বলাইজেস দ্য ডিহিউম্যানাইজেশন অফ হিউম্যান বিং। যদিও পরবর্তীতে দেখানো হয়েছে যে ডিহিউম্যানাইজেশনের প্রভাবে হিউম্যান বিং বিস্টেও রূপান্তরিত হয়নি, বরং তার থেকেও অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয়েছে। এখানে ইয়ানক মনে করেছিল যে সে এইপের ক্লাসে বিলং করে। মিলড্রেড ডগলাস মনে করেছিল যে সে এইপ দেখেছে। এমনকি আমরা একটা রিয়েল এপও এই নোভেলে পাই। এবং থার্ড সিম্বল হচ্ছে স্টিল। এই স্টিল সিম্বলাইজেস পাওয়ার অ্যান্ড অপারেশন, এবং এই স্টিলটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মূল প্রোডাক্ট। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সোসাইটিতে যতগুলো পরিবর্তন আসছে তার ভিতরে অন্যতম একটি হচ্ছে যে ইউজ অফ স্টিলের ব্যাপক ব্যবহার। স্টিলের ব্যবহারের ফলেই মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা প্রভাবিত হয়েছে। বন্ধুরা, হেউরি অ্যাপ এটি মূলত একটি সোশ্যাল স্যাটায়ার। এখানে সোশ্যাল স্যাটায়ারের দ্বারা মূলত সোশ্যাল ক্রাইসিসকে উপস্থাপন করা হয়েছে, এখানে জব ক্রাইসিস, একটা সমাজে যেটা আমাদের সমাজে এখন যেটা দেখছি যে আমাদের অনেক জব ক্রাইসিস রয়েছে, কিন্তু এখানে কিন্তু ইউজিন ওনিল জব ক্রাইসিস দেখাননি। ওখানে মানুষের অ্যাভেইলেবল জব রয়েছে, এবং এখানে জব ক্রাইসিস
না থাকার কারণেও সেখানে যে ক্রাইসিসটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এবং এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মাধ্যমে তিনি এই সোসাইটিকে, আমেরিকান সোসাইটিকে স্যাটায়ার করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কেমনভাবে এখানের মানুষেরা তাদের অস্তিত্বের সংকটে ভুগছেন। এবং তিনি এখানে ইয়ানকের দ্বারা শুধুমাত্র ইয়ানক নয়, বরং এই সমাজের প্রত্যেকটা মানুষকে রিপ্রেজেন্ট করেছে যে শুধুমাত্র ইয়ানক তার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন এমন নয়, বরং আমেরিকান প্রত্যেকটা মানুষই তার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, হোক সে লোয়ার ক্লাসের অর্থাৎ স্টকহোল ক্লাসের অথবা আপার ক্লাসের অর্থাৎ বুর্জুয়া ক্লাসের, প্রত্যেক ক্লাসের মানুষই কিন্তু এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছে। ইয়ানক তিনটা স্টেজকে রিপ্রেজেন্ট করেছে। হিউম্যান বিংয়ের এই তিনটা স্টেজ হলো ডিহিউম্যানাইজড ইন্ডাস্ট্রিয়াল ম্যান, প্রিমিটিভ ম্যান এবং হিউম্যান সেলফ। আমরা বলেছি যে এটি একটি এক্সপ্রেশনিস্টিক ড্রামা। আমাদেরকে এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে এক্সপ্রেশনিস্টিক ড্রামা কী বা এক্সপ্রেশনিজম কী? এটা হচ্ছে এমন এক ধরনের ড্রামা যেখানে রাইটার মানুষের এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করে, অর্থাৎ মানুষের হিউম্যান এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করে। এটা সংজ্ঞা হিসেবে যদি আমরা এভাবে বলি, এ স্টাইল অফ ড্রামা ইন হুইচ দ্য রাইটার সিক্স টু এক্সপ্রেস the emotional experience rather than impression of the external world। অর্থাৎ তিনি মানুষের এক্সপ্রেশনটাকে এখানে, তার ইমোশনটাকে এখানে উপস্থাপন করেন। এই ধরনের নোভেলকে বলা হয় এক্সপ্রেশনিস্টিক নোভেল অথবা ড্রামাকে বলা হয় এক্সপ্রেশনিস্টিক ড্রামা। বন্ধুরা, এই টোটাল ড্রামাটির দ্বারা মূলত আপার ক্লাস শ্রেণীর যে ফেইং সার্ভিস, অর্থাৎ আপার ক্লাস শ্রেণীরা যে মিথ্যা, নকল এবং ভান ধরা যেই অভিব্যক্তি প্রকাশ করে সেটিকেই উপস্থাপন করা হয়েছে। বন্ধুরা, একটি দীর্ঘ আলোচনা আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই আলোচনার দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা উপকৃত হলেই আমাদের এই কর্মযজ্ঞ সফল হবে বলে আমরা মনে করি। আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে ইউনিভার্সিটি ইংলিশ বিডিএর আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।